এ লিমিটেড আর আছে বি লিমিটেড, বি লিমিটেড। তো এই দুটো উঠে যাবে, এই দুটো ডিসলিউশন হয়ে যাবে, ডিসলিউশন মানে উঠে যাবে, হ্যাঁ, বিলুপ্ত হয়ে যাবে। তো উঠে যাওয়ার পর নতুন কোম্পানি তৈরি হবে, নিউ কোম্পানি তৈরি হবে, সাপোজ ইট ইজ সি লিমিটেড, সি লিমিটেড। তাহলে এটাকে বলছি অ্যামালগামেশন। অ্যামালগামেশন মানে একটা দুটো পুরোনো কোম্পানি আছে, সেই দুটো পুরোনো কোম্পানি উঠে গিয়ে মানে বিলুপ্ত হবে, ডিসলিউশন হবে, হয়ে নতুন কোম্পানি তৈরি হবে সি লিমিটেড। আর অ্যাবজর্পশন মানে কি? অ্যাবজর্পশন ওর সঙ্গে রিলেটেড জিনিস হচ্ছে, মনে করি একটা কোম্পানি আছে এ লিমিটেড, আর একটা কোম্পানি আছে বি লিমিটেড, এই দুটো কোম্পানি আছে। এবার এ লিমিটেড, এ লিমিটেড লিমিটেড টেক ওভার বি লিমিটেড। তো এ লিমিটেড বি লিমিটেডকে কিনে নিল, পারচেস করে নিল, এইটাকে বলছি অ্যাবজর্পশন। হচ্ছে অ্যাবজর্ব মানে হচ্ছে শোষণ করে নেওয়া। এখানে একটা কোম্পানি অন্য কোম্পানি কিনে নিল, এটাকে বলছি বি লিমিটেড। তার বি লিমিটেড বিলুপ্ত হয়ে গেল, এ লিমিটেড অস্তিত্ব থেকে গেল। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে অ্যাবজর্পশন, মানে এ লিমিটেড উঠে গেল না, এ লিমিটেড থাকলো কিন্তু বি লিমিটেডটাকে কিনে নিল, বি লিমিটেড উঠে গেল। হ্যাঁ, আর অ্যামালগামেশন মানে এ লিমিটেড একটা কোম্পানি, বি লিমিটেড একটা কোম্পানি, দুটো কোম্পানি উঠে যাচ্ছে, উঠে গিয়ে নতুন একটা কোম্পানি তৈরি হচ্ছে, সেটার নাম হচ্ছে সি লিমিটেড। বোঝা গেছে? তো এই যে অ্যামালগামেশন, তো অ্যামালগামেশন আজকে আলোচনার বিষয়। তো অ্যামালগামেশন দু ধরনের আছে। হ্যাঁ, অ্যামালগামেশন দু ধরনের আছে, টাইপ অফ দ্য অ্যামালগামেশন। তো দু ধরনের অ্যামালগামেশন আছে, একটা অ্যামালগামেশন ইন নেচার অফ মার্জার অ্যান্ড অ্যামালগামেশন ইন নেচার অফ পারচেস। আমি আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে অ্যামালগামেশন ইন দ্য নেচার অফ মার্জার। তো অ্যামালগামেশন ইন দ্য নেচার অফ মার্জার মানে কি? নেচার অফ মার্জার মানে এইখানে যে একটা কোম্পানি কেনার জন্যে কী দিতে হয়, কোম্পানিকে কেনার জন্যে যেই টাকাটা দিতে হয় বা যেই শেয়ার দিতে হয়, যেই ভ্যালু দিতে হয়, তাকে বলে পারচেস কনসিডারেশন। পারচেস কনসিডারেশন, পারচেস কনসিডারেশন দিতে হয় মানে যে টাকাটা দিচ্ছে আমি কোম্পানিকে, মানে সি লিমিটেড উপর যদি এক্সাম্পল দেখি, সি লিমিটেড এ লিমিটেডকে যে টাকা দিচ্ছে সেটা পারচেস কনসিডারেশন, আবার সি লিমিটেড বি লিমিটেডকে যে টাকা দিচ্ছে, টাকা দিয়ে কিনছে, সেটা হচ্ছে পারচেস কনসিডারেশন বি লিমিটেডের ক্ষেত্রে। তাহলে পারচেস কনসিডারেশন এর এগেনস্টে সি লিমিটেড কী পাচ্ছে? সি লিমিটেড পাচ্ছে এ লিমিটেড থেকে শেয়ার পাচ্ছে, বি লিমিটেড থেকে শেয়ার পাচ্ছে। তাহলে পারচেস কনসিডারেশন এর এগেনস্টে কী পাচ্ছে? এগেনস্টে পাচ্ছে শেয়ার পাচ্ছে, ইকুইটি শেয়ার পাচ্ছে বা শেয়ার ক্যাপিটাল পাচ্ছে, শেয়ার ক্যাপিটাল পাচ্ছে। তো যদি পারচেস কনসিডারেশন বেশি হয় শেয়ার ক্যাপিটালের থেকে, মানে যে পরিমাণ শেয়ার ক্যাপিটাল তার থেকে পারচেস কনসিডারেশন বেশি হয়, তাকে বলছি আমরা গুডউইল। তাহলে পারচেস কনসিডারেশন মাইনাস শেয়ার ক্যাপিটাল ইকুয়াল টু গুডউইল। তাহলে আর উল্টোটা যদি করি, হ্যাঁ, শেয়ার ক্যাপিটাল যদি বেশি হয়, শেয়ার ক্যাপিটাল মাইনাস কনসিডারেশন ইকুয়াল টু
ক্যাপিটাল রিজার্ভ হচ্ছে। তাহলে পারচেজ কনসিডারেশন যদি বেশি হয় শেয়ার ক্যাপিটালে থেকে, হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে গুডউইল। আর পারচেজ কনসিডারেশন কম হয় শেয়ার ক্যাপিটাল থেকে, যদি নেগেটিভ ভ্যালু বেরোয় তাহলে সেটা হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ। ঠিক আছে? তো এই আমি করছি অ্যামালগামেশন নেচার অফ মার্জার, এই অ্যামালগামেশন নেচার অফ মার্জার এই মেথডে এই যে পারচেজ কনসিডারেশন যেটা গুডউইল বেরোবে, এই গুডউইলটা এক্সিস্টিং কোম্পানি যে রিজার্ভ আছে সেই রিজার্ভের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। একইভাবে এই শেয়ার ক্যাপিটাল থেকে পারচেজ কনসিডারেশন বাদ দিলাম, যে ক্যাপিটাল রিজার্ভটা বেরোবে এই ক্যাপিটাল রিজার্ভটা এই এক্সিস্টিং কোম্পানি রিজার্ভের থেকে রিজার্ভের সাপ্লাইয়ের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। এইটাই অঙ্কটা বিষয়বস্তু, মানে পার্থক্যটা, যে পার্চের সঙ্গে এটা কি পার্থক্য আছে। তাহলে আমরা একটা অঙ্ক একটা দেখে নেব। তো এই একটা অঙ্ক, তাহলে দ্য ব্যালেন্স শিট অফ এ লিমিটেড অ্যান্ড বি লিমিটেড as on 31st March 2024 are as follows। কি দিয়েছে? শেয়ার হোল্ডার ফান্ড এ লিমিটেড বি লিমিটেড শেয়ার ক্যাপিটাল হচ্ছে 2 লাখ টাকা, আর বি লিমিটেড 2.5 লাখ টাকা। রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে আছে কি আছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে, সেটা 2 নম্বর নোটে গিয়ে দেখতে পাবো আমরা। আর এটা হচ্ছে 1,13,000 টাকা, 75,000 টাকা। কারেন্ট লায়াবিলিটির মধ্যে ট্রেড পেয়েবেল আছে 15,000, আর হচ্ছে বি লিমিটেড কাছে 10,000 আছে। টোটাল হচ্ছে 3,28,000 টাকা, এটা 3,35,000 টাকা। অ্যাসেটের ক্ষেত্রে কী আছে? নন কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট আছে, ট্যাঞ্জিবল অ্যাসেট আর ইনট্যাঞ্জিবল অ্যাসেট। ফিক্সড অ্যাসেটের সঙ্গে 3 নম্বরে গিয়ে দেখতে পাবো নোটে যে কত আছে, 1,45,000 টাকা, 1,30,000 টাকা। ইনট্যাঞ্জিবল অ্যাসেট 10,000 টাকা, আর ইনভেস্টমেন্ট আছে 40,000 টাকা। শুধু এ লিমিটেডের ক্ষেত্রে আছে, বি লিমিটেডের ক্ষেত্রে নেই। আর কারেন্ট অ্যাসেটের মধ্যে আছে ইনভেন্টরি মানে স্টক, ক্লোজিং স্টক 30,000 টাকা, 80,000 টাকা। ট্রেড রিসিভেবল মানে বিল রিসিভেবল অথবা ডেটার্স হচ্ছে 20,000 টাকা, 15,000 টাকা। আর ক্যাশ অ্যাট ব্যাঙ্ক 83,000 টাকা, 1,10,000 টাকা। এইবার চলে আসি আমি নোটস অ্যাকাউন্টে দেখতে পাবো। নোটস টু অ্যাকাউন্টে কী বলেছে? শেয়ার ক্যাপিটাল আছে 20,000 ইকুইটি শেয়ার 10 টাকা করে এ লিমিটেডের ক্ষেত্রে, 50,000 ইকুইটি শেয়ার 5 টাকা করে বি লিমিটেডের ক্ষেত্রে। ঠিক আছে, 5 টাকা করে আছে। তাহলে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, জেনারেল রিজার্ভ আছে 50,000 টাকা, 30,000 টাকা। ইনভেস্টমেন্ট অ্যালাউন্স রিজার্ভ আছে 38,000 টাকা। সারপ্লাস ইন প্রফিট অ্যান্ড লস আছে 25,000 টাকা, 45,000 টাকা। ট্যাঞ্জিবল অ্যাসেটের মধ্যে আছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ফার্নিচার। ইনট্যাঞ্জিবল অ্যাসেট হচ্ছে পেটেন্ট আছে 10,000 টাকা শুধুমাত্র। কি করতে বলেছে? A new company C Limited was formed with the effect from 1st April 2024 by amalgamating A Limited and B Limited। মানে A Limited B Limitedটাকে অ্যামালগামেট করে, একত্রীকরণ করে আমি নতুন কোম্পানি তৈরি করেছি C Limited। The terms and condition of the amalgamation কি? C Limited will be incorporated with 50,000 equity share of 10 each as authorized capital। এটা C Limited authorized capital। হ্যাঁ, এটা জাস্ট কিছু করতে হবে না, ব্যালেন্স শিটে গিয়ে বসে যাবে শুধু, আর নিচে দাগ হয়ে যাবে, এটা কোনো ক্যালকুলেশন করতে হবে না। ইনভেস্টমেন্ট অ্যালাউন্স রিজার্ভ ইন বুকস অফ এ লিমিটেড, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি, দেখো ইনভেস্টমেন্ট অ্যালাউন্স রিজার্ভ আছে, ইনভেস্টমেন্ট অ্যালাউন্স রিজার্ভ হচ্ছে এইখানে। ইনভেস্টমেন্ট অ্যালাউন্স রিজার্ভ হচ্ছে এ লিমিটেড হচ্ছে 28,000 টাকা, 38,000 টাকা। কি বলেছে? ইনভেস্টমেন্ট অ্যালাউন্স রিজার্ভ in books of A Limited will be maintained for 2 more years in the books of C Limited। তার মানে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স রিজার্ভটা সি লিমিটেডের ব্যালেন্স শিটে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে দ্য ভ্যালু অফ বিজনেস অফ এ লিমিটেড ইজ 4 লাখ টাকা, 4 lakhs, অ্যান্ড দ্যাট উইল বি সেটেল বাই ইস্যুইং 20 ইকুইটি শেয়ার অফ সি লিমিটেড। তাহলে আমার এ লিমিটেডের পারচেস কনসিডারেশন হচ্ছে 4 লাখ টাকা। এটা কিভাবে দেওয়া হবে? 20,000 ইকুইটি শেয়ার দেবো 5 টাকা করে, উইথ প্রিমিয়াম 5 টাকা, মানে 10 টাকা। 20,000 ইকুইটি শেয়ার দেবো, যে আগেই তো বলে দিয়েছি একটা শেয়ার দাম 10 টাকা, 10 টাকা। তাহলে আমি দিচ্ছি 20,000 শেয়ার, তাহলে 20,000 শেয়ার দেবো, তাহলে কত হচ্ছে? 20,000 ইন্টু 10 যদি করি আমার হচ্ছে 2 লাখ টাকা। তাহলে আমার দিতে হবে মোট 4 লাখ টাকা।
তাহলে বাকি সরি প্রিমিয়াম আছে, প্রিমিয়াম বলেছে এখানে দেখো এখানে, হ্যাঁ 4 লাখ টাকা আমার পারচেস কনসিডারেশন দিচ্ছি আমি, 20,000 ইকুইটি শেয়ার দিচ্ছি, হ্যাঁ 20,000 ইকুইটি শেয়ার কত 10 টাকা করে, আর প্রিমিয়াম হচ্ছে 5 টাকা, তাহলে মোট 15 টাকা প্রিমিয়াম নিয়ে, তাহলে 20,000 ইন্টু 15 আমার আসছে 3 লাখ টাকা। তা 4 লাখ টাকার মধ্যে 3 লাখ টাকা দিচ্ছি আমি, 3 লাখ টাকা দিচ্ছি আমি শেয়ারে, বাকি টাকা থাকলো 1 লাখ টাকা কীভাবে দেবো, দ্য ব্যালেন্স বাই পেমেন্ট অফ ক্যাশ, বাকিটা ক্যাশ টাকা দিতে হবে, ঠিক আছে। বি লিমিটেডের ক্ষেত্রে কী বলেছে, বি লিমিটেড ভ্যালু হচ্ছে, বিসিএসের ভ্যালু হচ্ছে 3 লাখ টাকা, তবে 3 লাখ টাকা আমার পারচেস কনসিডারেশন, আর শেয়ার হোল্ডার উইল রিসিভ ক্যাশ রুপিস 60,000, মানে 60,000 টাকা ক্যাশে দেবো, বাকি থাকলো 2,40,000 টাকা, সেটা দিতে হবে কিসে, দ্য ব্যালেন্স উইল পেড অফ বাই ইস্যুইং দ্য ইকুইটি শেয়ার অফ সি লিমিটেড অ্যাট এ প্রিমিয়াম 5 টাকা। তাহলে এক্ষেত্রে আমি দেবো কত, 10 টাকা 5 টাকা 15 টাকা দেবো, তাহলে 15 টাকা দেবো একটা শেয়ারের জন্যে, তাহলে আমার থাকলো 2,40,000 টাকা, তাকে আমি যদি 15 দিয়ে ডিভাইড করি, হ্যাঁ 15 দিয়ে যদি ডিভাইড করি 2,40,000 টাকা 15 দিয়ে ডিভাইড করলে আমার আসছে 16,000, তাহলে এই বি লিমিটেডকে কী দেবো, পারচেস করা শেয়ার 16,000 ইকুইটি শেয়ার দেবো 5 টাকা প্রিমিয়াম সমেত, আর বাকি 60,000 টাকা দেবো আমি ক্যাশ, তাহলেই হয়ে যাবে, বুঝছি। তাই পারচেস কনসিডারেশনটা বোঝা গেল। এবার কি করতে বলেছে আমার, সো দ্য ক্লোজিং এন্ট্রি ইন দ্য বুকস অফ এ লিমিটেড অ্যান্ড বি লিমিটেড, মানে এ লিমিটেড উঠে যাচ্ছে, বি লিমিটেড উঠে যাচ্ছে, তাদের ক্লোজিং এন্ট্রি করতে হবে, হ্যাঁ তার মানে অ্যাসেটগুলো ডেবিট হয়, অ্যাসেটগুলো ক্রেডিট করে দেবো, লাইবিলিটিগুলো ক্রেডিট হয়, লাইবিলিটিগুলো ডেবিট করে দেবো, মানে পুরো ব্যবসার যেগুলো আছে সেগুলো উঠিয়ে দেবো, উঠিয়ে কাকে দেবো, শেয়ার হোল্ডারদের দেবো। আর জার্নাল অ্যান্ড ব্যালেন্স শিট অফ সি লিমিটেড, মানে সি লিমিটেড নতুন আসছে, সি লিমিটেড নতুন কোম্পানি, ও অ্যাসেটগুলো পাচ্ছে, ওর ঘরে চলে আসছে, এর থেকে ওর ঘরে চলে আসছে, ওর ডেবিট হবে, মানে জার্নাল করতে হবে এবং ব্যালেন্স শিট করতে হবে, নতুন ব্যালেন্স শিট করতে হবে, আন্ডার অ্যামালগামেশন ইন নেচার অফ মার্জার, ঠিক আছে। কোন মেথডে, মার্জার এই মেথডে। তাহলে একবার অঙ্কটা পুরো ভালো করে দেখে নাও, ভালো করে বুঝে নাও অঙ্কটা দেখে, এবার আমি অঙ্কে চলে যাব। তো তাহলে এটা ছিল আমার নোটস টু অ্যাকাউন্ট ছিল এইটা, আর এটা আছে ব্যালেন্স শিট, এ লিমিটেড বি লিমিটেড ব্যালেন্স শিটটা আছে, যা ছিল ওই ব্যালেন্স শিটটাই আছে, এখানে আলাদা কিছু নেই। তো এইবার আমাদের কি বললাম আমি, আমাদের করতে হবে জার্নাল করতে হবে, জার্নাল করতে হবে, 3টে জার্নালে ছক করে নিয়েছি আমি, হ্যাঁ ইন দ্য বুকস অফ এ লিমিটেড, ইন দ্য বুকস অফ এ লিমিটেড, ইন দ্য বুকস অফ বি লিমিটেড, ইন দ্য বুকস অফ সি লিমিটেড, এটাতে ক্লোজিং এন্ট্রি হবে, এটাতেও ক্লোজিং এন্ট্রি হবে, এটাতে হবে ওপেনিং এন্ট্রি। তাহলে আমি চলে আসবো এখানে, সি লিমিটেড এই সম্পত্তিগুলো আছে, এই অ্যাসেটগুলো আছে, তাহলে আমার এন্ট্রি কী হবে, সি লিমিটেডে এ লিমিটেডের ঘরে অ্যাসেটগুলো যা আছে সেগুলো সব ক্রেডিট হয়ে যাবে, তাহলে ডেবিট কাকে করবো, ডেবিট করবো আমি রিয়েলাইজেশনকে, রিয়েলাইজ করছি, মানে অ্যাসেট বিক্রি করে যে টাকা পাচ্ছি তাকে বলে রিয়েলাইজেশন, তাহলে রিয়েলাইজ করছি, তাহলে কী এন্ট্রি হবে, ফার্স্ট এন্ট্রি দেখো, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্ট, টু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট, টু ফার্নিচার অ্যাকাউন্ট, টু পেটেন্ট অ্যাকাউন্ট, টু ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, যতগুলো অ্যাসেট ছিল সব ক্রেডিট হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ দেখে নাও, আমি তো অঙ্কর মধ্যে দেখি, দেখো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ফার্নিচার, পেটেন্ট, হ্যাঁ আর ইনভেস্টমেন্ট কোথায় আছে, ইনভেস্টমেন্ট আছে এইখানে আছে, ইনভেস্টমেন্ট এখানে আছে, এছাড়া ইনভেন্টরি আছে, ট্রেড রিসিভেবল আছে, আর ক্যাশ অ্যাট ব্যাংক আছে, তাহলে ওইগুলো করতে হবে ওইগুলো, হ্যাঁ তাহলে কি অ্যাবাভ অ্যাসেটস অ্যাজ ট্রান্সফার টু রিয়েলাইজেশন, দেখো ওগুলো করতে হবে, তাহলে অ্যাবাভ অ্যাসেটস অ্যান্ড অ্যাসেটস আর ট্রান্সফার টু রিয়েলাইজেশন, বা রিয়েলাইজেশন ট্রান্সফার করে দিলাম সবগুলো, এগুলো সব যোগ করে যেটা হবে রিয়েলাইজেশনে বসিয়ে দিলাম। এইবার একইভাবে ক্রেডিটার্সটা করতে হবে, দেখো ট্রেড পেয়েবল অ্যাকাউন্ট ডেবিট টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট, ঠিক উল্টোটা, এটা
অ্যাসেটটা ক্রেডিট করেছি, লায়াবিলিটি ডেবিট করব। তাহলে ক্রেডিটটা কাকে করব? রিয়েলাইজেশনে। কেন? রিয়েলাইজেশন মানে উঠে যাচ্ছে, ওই জন্য রিয়েলাইজেশন করলাম। তাহলে অ্যাসেট হয়ে গেল, লায়াবিলিটি হয়ে গেল, বাকি থাকলো রিজার্ভ, শেয়ার ক্যাপিটাল বাকি থাকলো। তার জন্য কি এন্ট্রি করব? এটা শেয়ার হোল্ডার, মানে রিজার্ভ, সারপ্লাস এগুলো সব শেয়ার হোল্ডারদের প্রাপ্য। তাহলে কি এন্ট্রি দেখে নাও, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট, ইনভেস্টমেন্ট অ্যালাউয়েন্স রিজার্ভ অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, টু ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট। মানে ইকুইটি শেয়ার হোল্ডারদের আমি এগুলো দেবো। দেখে নাও যেগুলো ছিল, জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট, ইনভেস্টমেন্ট অ্যালাউয়েন্স রিজার্ভ অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আর ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। দেখ করে টোটাল হচ্ছে শেয়ার হোল্ডার এত টাকা পাবে। তো এত টাকা আমি ট্রান্সফার করে দিলাম শেয়ার হোল্ডারদের অ্যাকাউন্টে। এইবার আমি পারচেস কনসিডারেশন যে পাচ্ছি সি লিমিটেড কাছ থেকে তার এন্ট্রি করতে হবে। তো তার এন্ট্রি কী হবে? সি লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট, যেটা পারচেস কনসিডারেশন ডিউ টু বি রিসিভড, এখনো পাইনি, পাবো। জার্নালটা ভালো করে দেখবে, তোমায় দেখতে দেখে নাও, না দরকার বলে জুম করে দেখে নেবে। হয়ে গেল, আমি একটা ফ্রেমে রাখতে চেয়েছি, জন্য ছোট দেখাচ্ছে। যাই হোক, হয়ে গেল। আমি সি লিমিটেডকে মানে পারচেস কনসিডারেশনের জন্য আমার এন্ট্রি হলো সি লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। তারপরে কি এন্ট্রি করব? যখন টাকাটা পাবো আমি, হ্যাঁ পাবো, তাহলে কি এইবার দেখো আমি রিয়েলাইজেশন যতগুলো করেছি, হ্যাঁ সব ডেবিটগুলো করব, ক্রেডিটগুলো করব, করে যোগ বিয়োগ করবো, যোগ বিয়োগ করে কোন দিক কম আছে দেখব। হ্যাঁ, তো আমার এই অঙ্কটার মধ্যে কম আছে, রিয়েলাইজেশনের ক্রেডিট দিক বেশি আছে। হ্যাঁ, তার রিয়েলাইজেশনকে ক্রেডিট দিক বেশি আছে, আমি রিয়েলাইজেশনকে ডেবিট করে দেবো যত টাকা বেশি আছে, তাই করলাম। দেখো, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট, মানে এইটা হচ্ছে আমার প্রফিট হয়েছে, বিং প্রফিট অন রিয়েলাইজেশন ট্রান্সফার, মানে শেয়ার হোল্ডারকে এই প্রফিটটা দিয়ে দেবো। তাহলে রিয়েলাইজেশনে যদি ক্রেডিট দিক বেশি হয় তাহলে প্রফিট, রিয়েলাইজেশন ক্রেডিট দিক কম হয় তাহলে লস। আমার এই লিমিটের ক্ষেত্রে রিয়েলাইজেশনের আমার ক্রেডিট দিক বেশি হয়েছে, যত টাকা বেশি হয়েছে সেটা ডেবিট করে দিলাম, আর টু ইকুইটি শেয়ার হোল্ডার করে দিলাম। এখানে এই প্রফিটটা রিয়েলাইজেশন করে মানে বিক্রি করে আমার প্রফিট হয়েছে এটা। তো এই বিক্রি করে যে প্রফিটটা হলো সেটা কার প্রাপ্য? শেয়ার হোল্ডারদের প্রাপ্য। তো শেয়ার হোল্ডারের প্রফিট অ্যাকাউন্টে দিয়ে দিলাম। তারপরে কি দেখবো আমি? এবার আমি ওদের মানে শেয়ার হোল্ডারদের আমি কি দিয়ে দেবো আমি তাদের ওই ক্যাশ টাকাটা, ওই ইকুইটি শেয়ারটা দিয়ে দেবো। দেখো, ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ইন সি লিমিটেড টু ক্যাশ অ্যাকাউন্ট, মানে শেয়ার হোল্ডারদের আমি ওই পারচেস কনসিডারেশনের টাকাটা পেমেন্ট করে দিলাম। ইকুইটি শেয়ার দিলাম, ক্যাশ দিলাম, পেমেন্ট করে দিলাম। তাহলে 3 লাখ এইটা হবে না, এখানে বাদ দাও, 3 লাখ আর 1 লাখ দিয়ে দিলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, ঠিক একইভাবে তাহলে এটা রিয়েলাইজেশনে উঠে গেল। ঠিক একইভাবে আমি করব কি, এই বি লিমিটেড এটা করব একইভাবে, আলাদা কিছু না, শুধু পার্থক্য কি, ওর অ্যাসেটগুলো আলাদা হবে, লায়াবিলিটিগুলো আলাদা হবে, হ্যাঁ পারচেস কনসিডারেশন আলাদা হবে। ঠিক আছে, তাই করে ফেলি, দেখে নাও। দেখো অলরেডি করে ফেলেছি, হ্যাঁ আমি দেখিয়ে দিয়েছি। দেখো এইটার যে আমি করেছিলাম রিয়েলাইজেশনে ডেবিট দিক বেশি হচ্ছিলো, ওই জন্য রিয়েলাইজেশনে ক্রেডিট করেছি আর ইকুইটি শেয়ার হোল্ডারকে ডেবিট করেছি, তার মানে লস হয়েছে। হ্যাঁ, ওটাতে প্রফিট হচ্ছিলো, দেখো প্রফিট বলে আমি গ্রিন সিগন্যাল দিয়েছি, ওদিকে লস বলে রেড সিগন্যাল দিয়েছি। তাহলে বিং লস অন রিয়েলাইজেশন ট্রান্সফার, বাকি সব একই। ও ইকুইটি শেয়ার পাওয়ার কথা ছিল 2,40,000 টাকা, বাকিটা ক্যাশ পাবে। ঠিক আছে, তো এভাবে আমরা করে ফেললাম। এইবার যখন আমি সি লিমিটেড করবো, মানে নতুন কোম্পানি, এটা তো রিয়েলাইজেশন উঠে গেল, এদের কোম্পানি ক্লোজ হয়ে গেল, এবার এ তো ওপেনিং করছে, এর জার্নালে কি হবে, এই যে লাইন যোগ করে ডেবিট হবে, কেন এর আসছে, এদের চলে যাচ্ছে এর কাছে আসছে, এর চলে যাচ্ছে এর কাছে আসছে, তাহলে এর বাড়ছে, অ্যাসেট বাড়লে ডেবিট হয়।
তো এই ল্যান্ড আর এই ল্যান্ড যোগ করে এখানে হবে, এই প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি এই প্ল্যান্ট মেশিনারি যোগ করে এখানে হবে, এই ফার্নিচার যোগ করে এখানে হবে, এই পেটেন্ট এখানে কোনো পেটেন্ট নেই তাহলে একটাই পেটেন্ট এখানে বসে যাবে, সব এই অ্যাসেটগুলোর যোগফলটা এখানে চলে আসবে। ঠিক আছে, চলো এবার আমি দেখবো, হ্যাঁ পারচেস কালচার কীভাবে আমি অ্যাডজাস্ট করবো সেটা দেখতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। তো আমি অঙ্কটা একবার দেখে নিই। তাহলে অঙ্কটাতে পারচেস কনসিডারেশন ছিল যেটা ছিল, চলো পারচেস কনসিডারেশন ছিল এ লিমিটে 4 লাখ টাকা, বি লিমিটে 3 লাখ টাকা। মনে না থাকলে অঙ্কটা একবার দেখে নাও, হ্যাঁ বইতে থাকলে খুঁজে বার করে নাও কোন অঙ্কটা আমি করাচ্ছি। তো পারচেস কনসিডারেশন 4 লাখ টাকা আর বি লিমিটে 3 লাখ টাকা। শেয়ার ক্যাপিটাল ইকুইটি শেয়ার ক্যাপিটাল হচ্ছে 2 লাখ টাকা 2.5 লাখ টাকা। আমি একবার দেখে নেবো কোথায় আছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল। ইকুইটি শেয়ার ক্যাপিটাল হচ্ছে 2 লাখ টাকা 2.5 লাখ টাকা, এ লিমিটে 2 লাখ টাকা, বি লিমিটে 2.5 লাখ টাকা। হ্যাঁ সেটা মাইনাস করলাম আমি এখানে, দেখো মাইনাস করলাম, মাইনাস করলে 2 লাখ টাকা আসছে, এটা 50,000 টাকা আসছে। এটা গুডউইল, দেখো গুডউইল অ্যামাউন্ট টু বি অ্যাডজাস্টেড উইথ দ্য রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে অ্যাডজাস্ট করতে হবে অ্যামালগামেশন ইন নেচার মার্জারের ক্ষেত্রে। ঠিক আছে, টোটাল কত হচ্ছে, টোটাল 2.5 লাখ টাকা হচ্ছে। এবার দেখিনি আমি বললাম এটা অ্যাডজাস্ট করতে হবে, কার সঙ্গে অ্যাডজাস্ট করবো, এ লিমিটেড বি লিমিটেডের কাছ থেকে যে রিজার্ভটা পাচ্ছি সেই রিজার্ভের সঙ্গে অ্যাডজাস্ট করবো। তাহলে দেখে নাও এ লিমিটেড বি লিমিটেড রিজার্ভ কী ছিল, হ্যাঁ 50,000 30,000 টাকা, ইনভেস্টমেন্ট অ্যালাউন্স ছিল 38,000 টাকা, আর এই ছিল না, সারপ্লাস ছিল 25,000 টাকা আর 45,000 টাকা। ঠিক আছে, তাহলে একবার দেখিনি আমি, হ্যাঁ এই রিজার্ভটা ছিল, এই রিজার্ভ ছিল, হ্যাঁ রিজার্ভ সেটা এখানে চলে এসছে, আমার বসিয়ে দিয়েছি। এইবার এবার এ লিমিটেড দেখো, এ লিমিটেড হচ্ছে 2 লাখ টাকা, টোটাল আমি রিজার্ভ পাচ্ছি কত, 1,30,000 টাকা। হ্যাঁ 1,30,000 টাকা, এই তিনটে যোগ করলে পাচ্ছি 1,13,000 টাকা। হ্যাঁ 1,13,000 টাকা, আর এইদিকে হচ্ছে 2 লাখ টাকা ছিল গুডউইল। তাহলে এই 2 লাখ থেকে যদি এই টোটাল রিজার্ভটা বাদ দিই 1,13,000 টাকা যেটা টোটাল হয়েছে, তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 87,000 টাকা পাচ্ছি। এটা হচ্ছে গুডউইল, মানে আমি যা রিজার্ভ আর সারপ্লাস পাচ্ছি, হ্যাঁ ক্যাপিটাল পাচ্ছি, তার থেকে আমি বেশি টাকা পারচেস কনসিডারেশন দিচ্ছি, ফলে এটা হচ্ছে গুডউইল। দেখো এটা ফার্স্ট একটা, এটা গুডউইল হয়েছে, গুডউইল এটা হচ্ছে গুডউইল হচ্ছে, রেট করলাম আমি গুডউইল, এটা হচ্ছে বাদ দাও করলাম না, হ্যাঁ গুডউইল পেয়ে গেলাম, এটা গুডউইল। এইবার একইভাবে প্রসেসে আমি 3 লাখ থেকে পারচেস শেয়ার ক্যাপিটাল বাদ দিলাম, আমার 50,000 টাকা হচ্ছে গুডউইল। তাহলে আমি রিজার্ভ থেকে কত পাচ্ছি, জেনারেল রিজার্ভ 30,000 টাকা, 45,000, টোটাল আমার যোগ করে আসছে আমার 75,000 টাকা। হ্যাঁ তাহলে 75,000 থেকে যদি 75,000 থেকে মানে এই গুডউইলটা যদি অ্যাডজাস্ট করি, অ্যাডজাস্ট করার পরও আমার 25,000 থেকে যাচ্ছে, রিজার্ভে থেকে যাচ্ছে, ক্যাপিটাল রিজার্ভ। দেখো রিজার্ভে থাকলে ক্যাপিটাল রিজার্ভ, হ্যাঁ তার মানে আমি আগে আমি ফর্মুলাতে বলে দিয়েছিলাম, ফার্স্টের ফর্মুলাতে বলে দিয়েছিলাম, কি বলেছিলাম একবার দেখে নেবো। বলেছিলাম শেয়ার ক্যাপিটাল থেকে যে পারচেস করা সেটা বাদ দিই তাহলে ক্যাপিটাল রিজার্ভ হয়, এখানে সেটাই হয়েছে। হ্যাঁ ক্যাপিটাল রিজার্ভ হচ্ছে কত টাকা আছে, ক্যাপিটাল রিজার্ভ হচ্ছে মাইনাস ফিগার এসে যদি বলেছি আমি 25,000 টাকা এসে ক্যাপিটাল রিজার্ভ। দেখো ব্ল্যাকে লিখেছি ক্যাপিটাল রিজার্ভ, এটা ক্যাপিটাল রিজার্ভ। তাহলে আমার গুডউইলের জন্য মানে আমি সি লিমিটেড, এটা যেটা করেছি ইন দ্য বুকস অফ সি লিমিটেডে করেছি আমি নোটসটা। তাহলে গুডউইল দিতে হয়েছে আমার 87,000 টাকা, আর ক্যাপিটাল রিজার্ভ হচ্ছে আমার 25,000 টাকা। আমি যদি এটাকে নেট করি, আমি নেট করলে পাচ্ছি 62,000 টাকা, মানে ক্যাপিটাল রিজার্ভ থেকে গুডউইল থেকে ক্যাপিটাল রিজার্ভটা যদি বাদ দিই তাহলে আমার নেট হচ্ছে 62 হচ্ছে গুডউইল। এটা কোথায় দেখাবো, এটা সি লিমিটেডের ব্যালেন্স শিটে দেখাবো। হ্যাঁ এটা কেন দরকার, এটা জার্নালে দরকার, এটাও জার্নালে দরকার, এটা সি লিমিটেডের ব্যালেন্স শিটে দেখাবো। এটা নেট গুডউইলটা আমি মানে এটা ক্যাপিটাল রিজার্ভ আলাদা দেখালাম, গুডউইল আলাদা দেখালাম, না দেখে নেটটা আমি দেখাবো। ওকে চলো চলে যাই এবার। তাহলে কি বললাম, গুডউইল 87,000 টাকা, ল্যান্ডের মিলে এইগুলো সবগুলো আমি নিয়েছি, এগুলো ভালো করে দেখো সবগুলো। হ্যাঁ আমি আগে
এ লিমিটেডটা করে নিচ্ছি। তো গুডউইল হচ্ছে 87,000 টাকা, ওখান থেকে ওয়ার্কিং নোটসে পেলাম সেটা বসিয়ে দিলাম। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ডেবিট, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ফার্নিচার সব যা যা পেয়েছি এখানে সবগুলো বসিয়ে দিয়েছি। হ্যাঁ, টু ট্রেড রিসিভেবল, এইগুলো ট্রেড রিসিভেবল দেখো 15,000 টাকা, 15,000 টাকা বসে গেছে। টু যেটা পারচেস কনসিডারেশন ছিল, হ্যাঁ, সেটা টু লিকুইডেটর অফ এ লিমিটেড বলে বসে যাবে 4 লাখ টাকা। তাহলে দুদিকে যোগ করো, যোগ করলে সমান হবে। তাহলে কি লিখবো? বিং অ্যাবভ অ্যাসেটস আর লায়াবিলিটিস আর ইনকর্পোরেটেড ইন দ্য বুকস, বইতে না হলো। ঠিক আছে, তো এইটার জন্যে এই এন্ট্রিটা করে দিলাম। এখনও জাস্ট যেই অ্যাসেটগুলো পাচ্ছি, যে গুডউইলগুলো পাচ্ছি সেইগুলো করলাম। নেক্সট কি করব? নেক্সট এবার পারচেস কাছে দিচ্ছি, তার জন্য এন্ট্রি করতে হবে, দিলাম। তাহলে কি, এই যে লিকুইডেটরকে ডেবিট করেছিলাম, এটা ক্রেডিট করেছিলাম, ডেবিট করে দেবো। লিকুইডেটর অফ এ লিমিটেড ডেবিট টু কি দিচ্ছি? ইকুইটি শেয়ার দিচ্ছি। টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 10 টাকা করে। টু সিকিউরিটি পিএম অ্যাকাউন্ট কত? 5 টাকা করে। টু ক্যাশ অ্যাকাউন্ট 1 লাখ টাকা দিতে হবে, তাই কন্ট্রাক্ট হয়েছিল। হ্যাঁ, কী কী দিতে হবে, তাহলে হয়ে গেল। এটা হচ্ছে এ লিমিটেডের পুরো ব্যাপারটা হয়ে গেল। ওর অ্যাসেটে পেলাম, আর ওর ওই যে পেমেন্ট সব করে দিলাম। ঠিক একইভাবে আমি এইটা করব, মানে বি লিমিটেডটা করব। ঠিক, দেখো তাহলে বি লিমিটেডের কাছে কী পাচ্ছি? ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ওর ক্যাপিটাল রিজার্ভ হয়েছিল, ওটা ক্যাপিটাল রিজার্ভ হয়েছিল, আগেই দেখালাম ওর। তাহলে ল্যান্ড অ্যান্ড, এখানে গুডউইল হলো না। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং দেখো, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কত আছে? 70,000 টাকা। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 35,000 টাকা। ফার্নিচার 25,000 টাকা। আর বাকি যে ইনভেন্টরি, দেখো এখানে ইনভেন্টরি আছে, ইনভেন্টরি, ট্রেড রিসিভেবল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব ডেবিট হয়ে গেল। টু ট্রেড পেয়েবল লিকুইডেটর অফ এ লিমিটেড, মানে পারচেস কনসিডারেশনটা। আর ব্যালেন্স যেটা থাকলো, দুদিকে মিলবে না তো, ব্যালেন্স যেটা থাকলো সেটা ক্যাপিটাল রিজার্ভ, নোট গিভেন লিখে দিয়েছি, নোট গিভেন দেখে নেবে নোট। হ্যাঁ, 25,000 টাকা। তাহলে বিং অ্যাবভ অ্যাসেটস আর লায়াবিলিটিস আর ইনকর্পোরেটেড ইন দ্য বুকস, বইতে নেওয়া হলো, হয়ে গেল। এবার পেমেন্টটা করে দেবো, শেয়ারটা দিয়ে দেবো। দেখো তারপরে শেয়ারটা দিয়ে দিলাম, একই এন্ট্রি হবে। কি হলো? লিকুইডেটর অফ বি লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট 3 লাখ টাকা। টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু সিকিউরিটি পিএম অ্যাকাউন্ট, টু ক্যাশ অ্যাকাউন্ট, পুরো মিটমাট করে দিলাম। হয়েছে তো, 3টে জার্নাল হয়ে গেল। এবার আমরা দেখে নাও ভালো করে। হ্যাঁ, একই জিনিস মুখস্থ করতে হবে জার্নালগুলো। হ্যাঁ, 3টে জার্নাল করে দিলাম। এবার সি লিমিটেডের বইতে আমাকে করতে বলেছিল, কি করতে বলেছে? ব্যালেন্স শিট করতে বলেছে, নিউ ব্যালেন্স শিট করতে বলেছিল। চলো ব্যালেন্স শিটে আরেকটা জিনিস যেটা বলেছিল না, কোয়েশ্চেনটা দেখো ভালো করে বলেছিল, এখানে নিচে বলেছিল ইনভেস্টমেন্ট অ্যালাওয়েন্স রিজার্ভ ইন দ্য বুকস অফ এ লিমিটেড উইল বি মেনটেন ফর 2 ইয়ার্স। মানে ইনভেস্টমেন্ট রিজার্ভটা সি লিমিটেড ব্যালেন্স শিটে দেখাবো। তাহলে কি বলে দেখাবো? এর জন্য আমার আলাদা এন্ট্রি করতে হবে, অ্যামালগামেশন অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইনভেস্টমেন্ট অ্যালাওয়েন্স রিজার্ভ অ্যাকাউন্ট, তবেই নিতে পারবো। আমি ইনভেস্টমেন্ট অ্যালাওয়েন্স রিজার্ভ ক্রেডিট হিসাবে দেখাতে হবে। এখানে যেগুলো ক্রেডিট হিসেবে দেখিয়েছি সেগুলো নিতে হবে নতুন ব্যালেন্স শিটে। তো এটা দেখালাম না, তো দেখাতে হবে। এর জন্য এন্ট্রি করতে হবে অ্যামালগামেশন অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইনভেস্টমেন্ট অ্যালাওয়েন্স রিজার্ভ অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা তো ছিল ওই পুরোনো ব্যালেন্স শিটটা। কি ছিল? এ লিমিটেড বি লিমিটেডের পুরোনো ব্যালেন্স শিটটা ছিল। এখন আমি নতুন ব্যালেন্স শিট করবো, সি লিমিটেডের ব্যালেন্স শিটটা করবো। দেখো সি লিমিটেডের ব্যালেন্স শিট কি? শেয়ার ক্যাপিটাল ইন দ্য বুকস অফ সি লিমিটেড, শেয়ার ক্যাপিটাল কত? দেখো নোটস দিয়ে দিয়েছি, 1 নম্বর নোটস 36,000, ওই 20,000 প্লাস 16,000, 36,000 ইকুইটি শেয়ার 10 টাকা করে, 3,60,000 টাকা, 3,60,000 টাকা বসে গেল। রিজার্ভ ব্যাংক সারপ্লাস সিকিউরিটি প্রিমিয়াম ছিল, হ্যাঁ, একজনে 80,000 টাকা, একজনে 1 লাখ টাকা, 1,80,000। আর ইনভেস্টমেন্ট অ্যালাওয়েন্স রিজার্ভ যেটা বলেছিল নিতে হবে 38,000 টাকা, যোগ করে আমার যেটা আসছে 2,18,000 টাকা। দেখো 2,18,000 টাকা বসে গেল। নোট এটা নিচে হবে, আমি এখানে দিয়েছি তাই এখানে দেবে না, নিচে হবে। তারপর ট্রেড পেয়েবল, দুটো ট্রেড পেয়েবল যোগ করে বসে যাবে। হ্যাঁ, আর অ্যাসেটের মধ্যে নন কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, ট্যাঞ্জিবল অ্যাসেট। ট্যাঞ্জিবল অ্যাসেট দেখো নোটে দেওয়াই আছে। ট্যাঞ্জিবল অ্যাসেটের মধ্যে কী বসেছে? ল্যান্ড অ্যান্ড বিল্ডিং দুটো যোগ করে বসেছে, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি দুটো যোগ করে বসেছে, ফার্নিচার দুটো যোগ করে বসেছে। তাহলে এই সবগুলো যোগ করলে
ফিক্সড অ্যাসেট 3,47,000, মানে এগুলো নিয়ে পেটেন্ট বসে গেছে। আর গুডউইল যেটা ছিল না আগে, গুডউইলটা এখন হলো 62,000, যেটা বললাম নেট গুডউইল, যেটা বলেছিলাম দেখিয়েছিলাম, সেই নেট গুডউইল 62,000 টাকা। সবগুলো বসে আমার হচ্ছে 3,47,000 টাকা। দেখো ফিক্সড অ্যাসেটের মধ্যে এটা আলাদা করে দেখানো হচ্ছে 2,75,000 টাকা আর 72,000 টাকা, মানে এই দুটোকে যোগ করে দেখা হচ্ছে 72,000 টাকা। তাই ইনটেনজিবল যেটা আছে। ইনভেস্টমেন্ট বসে গেল, ইনভেন্টরি যোগ করে বসে গেল, ট্রেড রিসিভেবল যোগ করে বসে গেল। আর ক্যাশ অ্যাট ব্যাংক, দেখো ক্যাশ অ্যাট ব্যাংকটা কি, ক্যাশ অ্যাট ব্যাংকটা দেখো একটা ছিল ওদের কাছে পেয়েছিলাম 1,93,000 টাকা, একটা পেয়েছিলাম হচ্ছে 1,00,000 টাকা। হ্যাঁ, আর হচ্ছে তোমার একটা পেমেন্ট করতে হয়েছিল। হ্যাঁ, আমি টোটাল যোগ করে পেয়েছিলাম, দুজনের ব্যালেন্স শিট থেকে পেয়েছিলাম 1,93,000 টাকা। তার মধ্যে ওদের 1,00,000 টাকা দিতে হয়েছে, সেটা মাইনাস করলাম। একজনকে 60,000 টাকা দিতে হয়েছে, সেটা মাইনাস করলাম। নেট ক্যাশ অ্যাট ব্যাংক থাকলো 33,000 টাকা। আর ফিক্সড অ্যাসেটের আন্ডারে ওই অ্যামালগামেশন অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টটা বসে যাবে ফিক্সড অ্যাসেটের আন্ডারে। হ্যাঁ, 38,000 টাকা। টোটাল ব্যালেন্স শিট হচ্ছে আমার, টোটাল ব্যালেন্স শিট হচ্ছে এইটা। হ্যাঁ, 6,03,000 টাকা, এটা 6,03,000 টাকা। ব্যাস হয়ে গেল, নষ্ট অ্যাকাউন্ট হবে। তো দেখে নাও, এটা পরের দিন আমি করতে দেবো, বাড়ি থেকে প্র্যাকটিস করে আসবো, আমি করতে দেবো।